আজ আমরা দেখলাম যে খুব তাড়াতাড়ি সাংবাদিক বৈঠক করলেন শুভেন্দু অধিকারী এবং সেই বৈঠকে একাধিক অভিযোগ করলেন এবং তোপ দাগলেন রাজ্যের শাসক দলকে। পাল্টা মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য 4 নভেম্বর যখন তিনি রাজপথে নেমেছিলেন সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি বা কি বলেছিলেন শোনাবো পরপর। চলছে এই প্রক্রিয়া নিয়ে তৃণমূল কংগ্রেসের মিথ্যাচার এবং দ্বিচারিতা নিয়ে আপনারা নিজেরাই এখন তো সবই ভিডিওতে পাওয়া যায়, প্রমাণের জন্য আলাদা কিছু জোগাড় করার দরকার হয় না। বন্দ্যোপাধ্যায় কলকাতায় দাঁড়িয়ে বা ভবানীপুরের বিজয়া সম্মেলনীতে ভার্চুয়ালি যা বলেন আবার পরক্ষণে এয়ারপোর্টে দাঁড়িয়ে তাকে পাল্টে দেন। প্রত্যেকটা জিনিস মানুষ দেখছে এবং এই দ্বিচারিতা, মিথ্যাচার এবং মানুষকে বিভ্রান্ত করে এই রাজ্যের মূল সমস্যা থেকে দৃষ্টি ঘুরিয়ে দেওয়া, সাথে সাথে কিছু মানুষকে মিথ্যা প্রচার, ভুল তথ্য পরিবেশনের মধ্য দিয়ে বিভ্রান্ত করা, এটা আজকে নতুন নয়। গদিওয়ালারা ভাবছে যে যেন তেন কমে 2 কোটি লোকের নাম বাদ দিয়ে ওদের ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দিই, নয় বাংলাদেশে ছেড়ে দিই, দেশ থেকে তাড়িয়ে দিই, দিয়ে কোনো রকম ক্ষমতা দখল করি। রাজাগোপাল বাবু, অনেকগুলো বিষয় আপনার কাছ থেকে জানার চেষ্টা করব, কিন্তু প্রথমেই যে বিষয়টা জানার চেষ্টা করব, বিজেপি কি এসআইআর কে কেন্দ্র করে বা রাজনৈতিক হাতিয়ার করে 2000 রাজাগোপাল বাবু, আপনার কাছে আমরা আসবো। যান্ত্রিক একটা সমস্যা হচ্ছে, আপনার সঙ্গে আমরা বিস্তারিতভাবে কথা বলবো, কিন্তু তার আগে শোনাবো শুভেন্দু অধিকারী আরো বক্তব্য রয়েছে। শুভেন্দু অধিকারী এনআরসি নিয়েও আজকে তোপ দাগেন সাংবাদিক বৈঠকে, কি বলেন শোনাবো। সিএ কে এনআরসি বলে ক্যাম্পেইন করে ভোট নিয়েছিলেন, এটা নতুন কিছু নয়। তাই এসআইআর যখন বিহারে ঘোষণা হয়, বিহার তো নয়, ওই নোটিফিকেশনে আপনারা দেখবেন তাতে পরিষ্কার ভারতবর্ষে এসআইআর চালু হয়েছিল ওই দিন থেকে। তা তারপরে 21শে জুলাই সভা থেকে কিভাবে হাত টাত ছুঁড়ে বলেছিলেন যে এসআইআর করতে দেব না, বাঙ্গাল মে নেই হোগা। ওনার যে কোম্পানি পরিবারবাদী পার্টি, তার ম্যানেজিং ডাইরেক্টর সেকেন্ড ম্যান, তিনিও বলেছিলেন পশ্চিমবঙ্গে এগুলো হবে না, আমরা বুঝিয়ে দেব, ইলেকশন কমিশন ঘিরে ফেলবো। উনি 27শে ফেব্রুয়ারি থেকে নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে রীতিমতো লাগাতার সরকারি আধিকারিকদেরকে এবং নির্বাচনের কাজে যুক্ত কর্মচারী তাদেরকে ধমক চমক দিয়ে আসছেন। শুভেন্দু অধিকারী এই বক্তব্য আপনাদের সামনে তুলে ধরলাম। আমার অপর দিকে গত 4 নভেম্বর যেমনটা বলছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় রাস্তায় নামেন, সেখানেই চ্যালেঞ্জের সুরে মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলেছিলেন শোনাবো। কুর্সি বাবু, চ্যালেঞ্জ করছি তোমায়, যাও নর্থ ইস্টার্নে আগে ইলেকশন করো। বাংলাদেশিরা তো ত্রিপুরা হয়েও আসে, আসাম হয়েও আসে, এনআরসির নাম করে ওখানে 19 লক্ষ লোকের নাম বাদ দিয়েছিলে, তাতে 12 লক্ষ হিন্দু ছিল, মুসলমানও ছিল, পাঞ্জাবিও ছিল, খ্রিস্টানও ছিল, রাজবংশীয় ছিল। এত বড় সাহস এদের, ক্ষমতায় আছে বলে দিল্লিতে ভাবছে কেউ কেটা হয়ে গেছে, গোখরে সাপ হয়ে গেছে, ইচ্ছা ছবল দেবে। মানুষের ছবল তো খাওনি, তাই বলি একটু খেতে হবে। আপনারা আমায় যে কেন আজকে ইলেকশন বাউন্ড স্টেটে আসাম বাদ যায়, 3টে অপোজিশন স্টেটে হয়, পাঞ্জাবের নাম কেন নেই এসআইআর লিস্টে? সবাইকে তাহলে করতে হবে, কাউকে বাদ দিচ্ছ, কাউকে রেখে দিচ্ছে, তোমার পলিটিক্যাল ইন্টেনশন আছে। আর সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক রাজাগোপাল ধর চক্রবর্তী। রাজাগোপাল বাবু, কোথাও কি বিজেপি এসআইআর কে কেন্দ্র করে 2026-এর লক্ষ্যে জোর কদমে ঝাঁপাতে চাইছে?
দেখুন, এসআইআরটা একটা সরকারি ব্যবস্থা, নির্বাচন কমিশনের সিদ্ধান্ত কিভাবে ঝাড়াই হবে ভোটার লিস্ট, সেখানে রাজনীতি করার কোনো জায়গা নেই। রাজনীতি করতে হবে যে আমরা রাজনৈতিক দল হিসেবে কি করব, মানে সব দলকে এইভাবেই ভাবতে হয়। নির্বাচন কমিশন তো কোনো দলের ব্যাপার নয়, নির্বাচন কমিশন কোনো সরকারের অঙ্গ নয়, নির্বাচন কমিশন একটা স্বাধীন সংস্থা। সে যেভাবে মনে করছে যে যারাই বাছাই করবে তাকে সেটা করতে দেওয়া হোক। এবং কেউ যদি মনে করে যে নির্বাচন কমিশনের এই যে কাজকর্ম সেটার একটা রাজনৈতিক তারা দিক আছে, সেই নির্বাচন কমিশনকে একটা সরকারের অঙ্গ বলা বা রাজনৈতিক দলের অঙ্গ বলে তাকে ব্যবহার করা, যারাই করবে তারা কিন্তু খুব একটা সুবিধে পাবে না। কেননা নির্বাচন কমিশন নিজের অতিই কাজ করেছে বলেই এতকাল তার ভারতবর্ষের যে নির্বাচন সম্বন্ধে একটা সারা বিশ্ব জুড়েই গণতন্ত্রের উপর যে ভারতের গণতন্ত্রের উপর যে আস্থা আছে, সেটা এখানকার নির্বাচন কমিশন খুব একটা ব্যাপক ভুলচুটি করেনি বলেই এটা ঘটে আছে। কারণ এই সংস্থাকে যারা কলুষিত করবে তারা কিন্তু গণতন্ত্রের বিপদ করবে, ভারতবর্ষের বিপদ করবে। সুতরাং নির্বাচন কমিশনকে নির্বাচনের অঙ্গে তারা নির্বাচন পরিচালনা করে, তাদেরকে নির্বাচনী বিতর্কে নিয়ে আসাটা অত্যন্ত ভুল। যারা করছেন তারা সঠিক কাজকর্ম করছেন না বলেই আমার ধারণা। তবে হ্যাঁ, সব দলেরই উচিত নির্বাচন কমিশন যেভাবে লিস্ট করতে চাইছে সেটা সেটাকে তাদের সাপোর্ট করা উচিত, মানুষকে অ্যাওয়ারনেস সৃষ্টি করা উচিত, মানুষ যাতে অযথা ভয় আতঙ্কিত না হয়, কি করে ভোটার লিস্টে তার নাম সঠিকভাবে তুলতে পারে বা রিভাইজ করতে পারে সেটাই দেখা উচিত। এর বাইরে রাজনৈতিক দলের আর কোনো কাজ হতে পারে না। সুতরাং নির্বাচন কমিশন যেটা করছেন সেটা রাজনৈতিক দলের কাজ হিসেবে করছেন না, সরকারের অঙ্গ হিসেবে করছেন না, সম্পূর্ণ সাংবিধানিক যে ক্ষমতা তাদের দেওয়া আছে আর্টিকেল 324, সেই ক্ষমতাটি তারা ব্যবহার করতে চাইছেন। সুতরাং এখন নির্বাচন কমিশন এইটা করেছে বলে তার সুবিধা আমি নেব কেউ যদি ভেবে থাকে, সেটা কিন্তু সঠিক কাজ হবে বলে আমি মনে করি না। রাজাগোপাল ধরবাবু, ঠিক এই জায়গাটায় আমরা বোঝার চেষ্টা করব। আপনি যে প্রসঙ্গটা দিয়ে শেষ করলেন, অর্থাৎ সাধারণ মানুষের কতটা সুবিধে হবে তা নিয়ে একটা প্রশ্ন রয়েছে। আপনার কাছে আসবো রাজনৈতিক বিশ্লেষক, আরও এক রাজনৈতিক বিশ্লেষক শুভময় মৈত্র, তার সঙ্গে আমরা কথা বলেছিলাম। তিনি কি বলেছেন আমাদেরকে শোনাবো। রোল রিভিশন একটি ধারাবাহিক প্রক্রিয়া এবং গণতন্ত্রের পক্ষে গুরুত্বপূর্ণ, সেটি হওয়া উচিত। উল্টো দিকে পদ্ধতিগতভাবে তাড়াহুড়ো করতে গিয়ে যদি বিষয়টা গুলিয়ে যায়, তাহলে কোন রাজনৈতিক দলের লাভ হলো ক্ষতি হলো সে তো তারা বুঝবে। কোনোভাবে যদি এসআইআর সফল না হয়, এর দায় কিন্তু রাজ্য সরকার খুব একটা নিতে চাইবে না, যদিও রাজ্য সরকারের কর্মীরাই মূলত এই কাজটা করছেন। ফলে সেক্ষেত্রে কিন্তু এই বিষয়টি বিজেপি এবং কেন্দ্রীয় সরকার তাদের একটা ব্যর্থতা হিসেবে তার একটা ভাষ্য কিন্তু তৃণমূল কংগ্রেস প্রচার করবে, যদিও কেন্দ্রের সরকারের সঙ্গে সম্পর্ক নেই, নির্বাচন কমিশন একটি স্বাধীন সংস্থা। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু বিজেপির পক্ষে রাজনৈতিকভাবে একটু চাপে থাকার বিষয়টি অস্বীকার করা যায় না। ঠিক এই জায়গাতেই রাজাগোপাল বাবু আপনার কাছে আসবো। আপনি যে প্রসঙ্গটা শেষ করেছিলেন, সাধারণ মানুষের মধ্যে যাতে বিভ্রান্তি না থাকে, রাজনৈতিক বিষয় তো থাকবে, রাজনৈতিক বক্তব্য থাকবে, পাল্টা বক্তব্য, এই বিভ্রান্তি দূর করা দায় কার? হ্যাঁ, এটা সঠিক প্রশ্ন। অ্যাকচুয়ালি নির্বাচন কমিশন যেভাবে শুরু করেছিল, যে ধরনের কথা তারা বলতে চেষ্টা করছিল, তাতে কিন্তু মানুষ তো চায় স্বচ্ছ লিস্ট, এবং আর্টিকেল সংবিধানের 326 পরিষ্কার বলে দিয়েছে এ ধরনের ক্ষমতা তাদের আছে। সুতরাং তার ভিত্তি করে যে স্বচ্ছ লিস্ট তৈরি করতে গিয়ে যে দেখা যাচ্ছে যে ধরনের প্যারাফ্যারালিয়া তৈরি হচ্ছে, এত সব আইনের ব্যাপার তৈরি হচ্ছে, মানুষের প্রচন্ড অসুবিধা হওয়ার কথা রিভিশনের জন্য। হ্যাঁ, তাকে নানান জায়গায় তথ্য জোগাড় করা, এগুলো আমার মনে হচ্ছে যে সাধারণ মানুষ যাদের সঙ্গে আমার কথা হচ্ছে তারা অনেকেই ভয় পাচ্ছেন। কেননা 2002 অনেককাল আগেকার কথা, তার যাবতীয় তথ্য সবকিছুই মানে পাওয়া খুব মুশকিল। যদিও নির্বাচন কমিশন আমি দেখলাম যে ওরা অনলাইনে চালু করেছে, এখনো কার্যকরী হয়নি, কিন্তু অনলাইনে যেটা আছে সেটা যদি সঠিকভাবে হয় তাহলে হয়তো কিছু উপকার হতে পারে। কিন্তু অনলাইন ব্যবস্থাতে সবাই তো আসতে পারে না, এবং সেখানে লম্বা লাইন পড়বে, তাদেরকে এই বারবার। রাজাগোপাল বাবু, খালি একটা আপনাকে বলে দিই, অনলাইন ইতিমধ্যেই কার্যকরী হয়েছে আজ থেকে। এটা যারা রাজ্যের বাইরে, দেশের বাইরে, তাদের জন্য প্রযোজ্য। হ্যাঁ, সেই আমরা আমাদের জন্য আমি দেখছিলাম যে সব চালু হয়ে গেছে। ইসিআই নেট বলে একটা অ্যাপও তৈরি হয়েছে, সেই অ্যাপটাতে এখনো মানে বিহারটাই আছে, অন্যটা হয়নি। ওয়েবসাইটে গেলে সেগুলো পাওয়া যাচ্ছে, কিন্তু ওরা এখনো সবকিছু করতে পারছে না। লাস্টে গেলেই দেখা যাচ্ছে ইওর নেম ইজ ইন আওয়ার রেকর্ড, এই ধরনের কথা বলছে।
আশা করা যায় এগুলো ওরা বড় এজেন্সিকে দিয়েছে, আশা করা যায় এগুলো ইমপ্রুভ করা যাবে। এবং আমরা এইগুলো যদি হয়ে যায়, একটা বড় সংখ্যক মানুষ কিন্তু নানানভাবে, যেহেতু আজকাল সবারই মোবাইল আছে এবং হয়তো খুব তাড়াতাড়ি ব্যবস্থা এগুলো হয়তো আপডেটিং হয়ে যাওয়ার সম্ভাবনা আছে যদি সঠিকভাবে এই অনলাইন ব্যবস্থা যদি কার্যকরী হয়। যাই হোক, যেটাই হোক না কেন, কিন্তু সবাই যদি যারা অ্যাক্সেস করতে পারছেন তাদের জন্য যে ব্যবস্থা সেটা যেন ফুলপ্রুফ হয়। অযথা আতঙ্ক, আমার যেটা পরিষ্কার বক্তব্য সেটা হচ্ছে মানুষ যেন অযথা আতঙ্কের মধ্যে মানুষকে যেন ফেলে না দেওয়া হয়। এক্স্যাক্টলি, অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক আপনি আলোকপাত করেছেন, মার্জনা করবেন। একটু আটকাচ্ছি, আবারও আপনার কাছে আসবো, কারণ খুব স্বাভাবিকভাবে রাজনৈতিক বক্তব্য পাল্টা বক্তব্যের প্রসঙ্গ চলে আসে। রাজ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি ইতিমধ্যে অভিযোগ করেছেন বিভ্রান্তি ছড়ানোর জন্য। ঠিক কি বলেছেন তিনি শোনাবো। আর যাদের বিরুদ্ধে এই অভিযোগ করা হচ্ছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে জয়প্রকাশ মজুমদার, পার্থপ্রতিম রায়, তাদের বক্তব্য আমরা ইতিমধ্যে পেয়েছি। কি বলছেন তারা শোনাবো। শুরু করছি, ইলেকশন কমিশন অফিসিয়াল ডিক্লেয়ার করলো, ওটা ভারতবর্ষের টিভি মিডিয়া, যেহেতু পশ্চিমবঙ্গে এসআইআর হচ্ছে, আপনারাও সবাই দেখালেন, লাইভ করলেন। একটা শব্দ বাক্য নিয়ে আলোচনা, পর্যালোচনা, টক শো, সব কিছু হয়ে গেল। হয়ে যাওয়ার পরে যারা বলেছিল এসআইআর করতে দেব না, ইলেকশন কমিশন অচল করে দেব, তারা দেখলো বিপদে পড়লো। দেখলো যে সাংবিধানিক বডি ওরা জানে, সবই জানে, গিলে ফেলেছে এসআইআর। কিন্তু মুসলিমদেরকে বিভ্রান্ত করা, এনআরসি করে আমাদের শরণার্থী হিন্দু যারা, তাদেরকে ভয় দেখানো, একটা কন্টিনিউ তারা করছেন। যদিও শরণার্থীরা খাচ্ছে না, কারণ প্রথমত শরণার্থী হিন্দু যারা মূলত বাংলাদেশ থেকে বোঝানো, ঠিক বোঝানোর দায়িত্ব হচ্ছে নির্বাচন কমিশনের। আর যদি মানুষের মনে আতঙ্ক ছড়ানোর কেউ থাকে, সেটা তো শুভেন্দু অধিকারী, সেই দলের ক্যাপ্টেন যারা আতঙ্ক ছড়িয়েছে। কতবার গলার শিরা ফুলিয়ে ষাঁড়ের মতন চিৎকার করে বলেছেন 2 কোটি নাম বাদ যাবে, লাথি মেরে বার করে দেবো, এখান থেকে বাংলাদেশে পাঠিয়ে দেব। এসব কথা কার মুখ থেকে বেরিয়েছে? আমরা এসব বলিনি, আমরা শুধু বলেছি, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন বৈধ ভোটার যেন একজনও বাদ না যায়। কি অন্যায় বলেছেন! আর এখানে ইলেকশন কমিশনার বিজেপি মিলে এমন আতঙ্কের পরিবেশ করেছে যে লোকে প্রত্যেক দিন 3 জন 4 জন। এই এসআইআর বিজেপি মদতপুষ্ট, এ কারণেই আমরা বলছি এত তড়িঘড়ি, এত মানুষের, প্রায় 10 কোটি ভোটারের এই এসআইআর যে ফর্ম ফিলিং এবং যে ব্যবস্থাপনা অল্প সময়ের মধ্যে করা হচ্ছে এবং যে ডকুমেন্টেশন চাওয়া হচ্ছে, সেটা অনেক ক্ষেত্রেই মানুষ দিতে সমর্থ হচ্ছে না, বা এই অল্প সময়ের মধ্যে দেওয়া সম্ভব হচ্ছে না। মানুষের মধ্যে একটা আতঙ্কের, একটা ভীতির পরিবেশ তৈরি হচ্ছে, বিশেষ করে এসআইআর নিয়ে রাজনৈতিক দিক কোন দিকে নির্দেশ করছে তা একেবারে স্পষ্ট হয়ে যাচ্ছে। দিক একটাই, অর্থাৎ বিধানসভা নির্বাচন। কেন বোঝার চেষ্টা করব। রাজনৈতিক বিশ্লেষক রাজা গোপাল ধর চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছেন, আরও বক্তব্য তুলে ধরার চেষ্টা করব। একটা বিরতির পর সঙ্গে থাকুন।